পারে, আমার সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু বোধের ভর যে শূন্য, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আমি ততক্ষণ পর্যন্ত এটা বলতে পারি না আমার বাকি সহকর্মীদের যে স্কুলটাকে ভালো করে চালাতে হবে, ভালো করে সময় দিতে হবে, ছেলেপিলেদের মানুষ করতে হবে, আমি নিজেই কাজ করি না, আমি বাকিদেরকে বলবো কিভাবে? যে কারণে ফাঁকা জায়গা থেকে বলাগুলো আসছে। যে মানুষ তার নিজের ছেলেটাকে বেসরকারি স্কুলে পড়ান, তিনি ভালো শিক্ষকের শর্ত দিচ্ছেন যে আপনারা যদি নিজেদের ছেলে মেয়েগুলোকে সরকারি জায়গাতে পড়াতে না পারেন, তাহলে আপনারা ভালো শিক্ষক কি করে? বাবা, ভালো শিক্ষক তুমি আগে হয়ে দেখাও। যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের ছেলে মেয়েদের সরকারি জায়গাতেই পড়া উচিত। আমি যদি আমার সহকর্মীর প্রতি বিশ্বাস রাখতে না পারি যে হ্যাঁ আমার ছেলেটাকে উনি মানুষ করতে পারেন, তাহলে বাকি লোকেদের ছেলে মেয়েরা আমাদের কাছে পাঠাবে কেন? যে কথাটা নৌসাদ সিদ্দিকী বলেছেন, আমি সর্বান্তকরণে সমর্থন করি, আমাদের সংগঠনও করে। এই রাজ্যের প্রত্যেকটা আধিকারিক, প্রত্যেক জনপ্রতিনিধি, প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের উচিত তাদের সন্তান সন্ততিদেরকে সরকারি স্কুলে ভর্তি করা। শিক্ষা ব্যবস্থার ভোলটাই বদলে যাবে। পরিকাঠামো উন্নয়ন দরকার, কিন্তু একটা বিদ্যালয়ের সব থেকে বড় পরিকাঠামো হচ্ছে তার শিক্ষক শিক্ষিকারা। এটা সব থেকে বড় পরিকাঠামো, এর থেকে বড় পরিকাঠামো কিছু নেই। যদি থাকতো তাহলে বেদের যুগে এত এত যশস্বী বোধি ব্যক্তির সংযোজন ভারতবর্ষ দেখতে পেত না। তখন পরিকাঠামো বলতে কি ছিল? গাছতলা। বাদ দিয়ে দিন, বেদের যুগ না হয় কল্পনার জায়গাতে চলে গেল। সেই বেদেরই পরিমার্জিত রূপ হচ্ছে বিশ্বভারতী। কারা কারা সেখান থেকে বেরোচ্ছেন? তৎকালীন যুগের এমন কোনো বড় মানুষ ছিল না যার বিশ্বভারতীর যোগ ছিল না। কোথায় পাঠদান হতো? গাছতলায় বসে। পরিকাঠামো কি? একটা ব্ল্যাকবোর্ড আর যোগ্য শিক্ষক, আর মাথার উপরে রবীন্দ্রনাথের মতো একজন অভিভাবক। শিক্ষা ব্যবস্থা বদলায়নি কিছু। জ্ঞান আদান প্রদানের যে জায়গা সেটা ওই রকমই আছে, আমাদের দৃষ্টিটা পরিবর্তন হয়েছে। আমরা বিদ্যা এবং জ্ঞানের মধ্যে যে তফাৎ আছে সেই তফাৎটাকে ভুলে গেছি। ভারতবর্ষে চিরকাল জ্ঞানের আরাধনা হয়েছে, ওই জায়গাতে আমাদেরকে ফিরে যেতে হবে। রাজীব আমাকে বসে বসে দেখাচ্ছিল কতগুলো তথ্য পরিসংখ্যান। বিভিন্ন কমিটি, এডুকেশন কমিটি, তারা বলে গেছিলেন যে বাজেটের 6% বরাদ্দ হওয়া উচিত কেন্দ্রীয় বাজেটের। না, এখনো পর্যন্ত হয়নি ভারতবর্ষে। আমরা তারপরেও বলবো যে সবাইকে পড়তে হবে, সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। ভারতবর্ষ নাকি বিশ্বকে পথ দেখাবে। যে দেশ তার মানব সম্পদের যত্ন নিতে পারে না, সেই দেশ এগোনোর স্বপ্ন দেখে কি করে? 2047 সালের বিকশিত ভারতের বা বিকশিত ভারতের স্বপ্নকে যদি সফল করতে হয়, এলিমেন্টারি এডুকেশনে আরো বেশি করে বরাদ্দ প্রয়োজন। যেভাবে শিক্ষা জায়গায় জায়গায় দিনের পর দিন উপেক্ষিত হচ্ছে, আমাদের লড়াইটা কিন্তু কঠিন হচ্ছে সাথী। আর এই লড়াইটাকে যদি আমরা ঠিকভাবে লড়তে না পারি, মিলিয়ে রাখুন, সরকারি শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা খুব তাড়াতাড়ি বেজে উঠবে। অনেকে টেট নিয়ে অত্যন্ত শঙ্কিত। আরে ছাঁটাই না হলে পরে বেসরকারি জায়গায় যাবে কিভাবে? যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে যে আপনি অযোগ্য, এখনো বা যেটুকু বেঁচে বসতে আছে সেখানে এই শিক্ষকদেরকে দেখেই আছে। সেখানে আপনাকে অযোগ্য প্রমাণ করতে পারলে এক ধাক্কায় সরকারি শিক্ষা ব্যবস্থার গায়ে যে কালিটাকে ছেটানো যাবে সেটা অন্য কিছু দিয়ে সম্ভব? তাই যদি হবে,
তাহলে যে বিচারপতি রায় দিচ্ছেন তিনিও তো একজন অযোগ্য মানুষের কাছ থেকেই শিক্ষা লাভ করেছেন। তিনি সরকারিতে পড়েছেন না বেসরকারিতে পড়েছেন আমি জানি না, বাস্তবিকই জানি না, কিন্তু তার শিক্ষকও তো টেট পাস ছিলেন না। টেট একটা কোয়ালিফিকেশন। কি আপনি বাবা, এটা হচ্ছে একটা গেট, এই গেটে পেরোতে গেলে তোমাকে এই টিকিটটা লাগবে, টেট পাস সার্টিফিকেটটা হচ্ছে সেই টিকিট। এই টেট পাস এবং নন টেট পাসের মধ্যে শিক্ষাদানের যোগ্যতার কোনো তফাৎ আছে বলে আমার অন্তত জানা নেই। হয়তো মাননীয় বিচারপতি জানা থাকতে পারে, কারণ বিচারপতিদের তো কানেকশন মাঝে মাঝে মঙ্গল গ্রহ থেকে আসে, অনেক কিছু জানতে পারেন তারা হয়তো জানবেন। আর বাস্তবটা আমি জানি যে শিক্ষার সাথে শিক্ষকদের সাথে তাদের ন্যূনতম কোনো যোগাযোগ নেই। যদি যোগাযোগ থাকতো তাহলে শিক্ষকদের প্রতি এই অসম্মান বোধ বিচারকের চেয়ারে বসিয়ে দেখানো যেত না। যেটা করেছেন, এই দেশের লক্ষ লক্ষ শিক্ষককে অযোগ্য বলে আসলে আপনি নিজের অযোগ্যতাকে প্রকাশ করেছেন। টেট নিয়ে লড়াইটা শেষ হয়নি, আমরা সর্বভারতীয় লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি। আপনাদেরই সকলের যোগদানে উত্তার ইতিহাসে সর্বোচ্চ জমায়েত গত 12 তারিখে দেখিয়েছেন আপনারা। আমরা বিশ্বাস করি তার থেকেও বড় জমায়েত করার ক্ষমতা আমরা রাখি। টেট থেকে সমাধান হবে, নিশ্চিতভাবেই হবে। সংগঠনের সাথে থাকুন, সংগঠনকে শক্তিশালী করুন, টেট নিয়ে চিন্তাটা সংগঠনের উপরেই ছাড়ুন। 2017 সাল নিয়েও আমরা মামলা রেডি হচ্ছে, সেটা করতে চলেছি সুপ্রিম কোর্টে। 2017 সালের সংকটও কিন্তু শুধুমাত্র 2017 সালের নয়, আমি মনে করি সেটাও একটা শিক্ষা ব্যবস্থার সংকট। আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন তাদের পাশে থাকার জন্য। আর 1 বছরের ট্রেনিং নিয়ে যারা শিক্ষকতা করছেন, 31/12/2005 আগে যাদের যোগদান, তাদেরকে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে পয়সা কড়ি নিয়ে নিজেদের দলীয় ফান্ড ভরাট করার একটা চক্রান্ত শুরু হয়েছে। এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদেরকে বলি যে নিশ্চিত থাকুন। আচ্ছা, আপনারা যে 1 বছরের প্রাইমারি টিচার্স ট্রেনিং করে চাকরিতে যোগদান করেছিলেন, আপনি যোগদানের প্রথম দিন থেকে ক্যাটাগরি পাচ্ছেন। কেন পাচ্ছেন? আপনাকে সরকার দয়া করে দিয়েছে। এনসিটি আপনাকে ছাড় দিয়েছিল, সেই ছাড় অনুযায়ী আপনি 1 বছরের ট্রেনিংটার জোরেই এ ক্যাটাগরি পাচ্ছেন। যারা প্রশ্ন করছেন আপনার 1 বছরের ট্রেনিং এর জন্য আপনি টেটে বসতে পারবেন না, তাহলে আপনি তো টেট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইন সার্ভিসদের টেট দেওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে সেটা কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। তাহলে আপনাকে যারা বলছেন যে ভাই কেস না করলে তুমি টেট দিতে পারবে না, তোমাকে 1 বছরের ব্রিজ কোর্স করতে হবে বা 2 বছরের আবাসিক কোর্স করে নিতে হবে তোমার চাকরি বাঁচানোর জন্য, সেই সব শিক্ষা আধিকারিকদের প্রতিও আমার করুণা হয়। ধরুন আপনি 2 বছরের আবাসিক কোর্সে গেলেন, কোর্স শুরু হবে কখন? আগস্ট মাস থেকে। শেষ হবে কখন? 2028 সালের জুলাই মাসে বা জুন মাসে। তারপরে রেজাল্ট বেরোবে, আপনি তাহলে পরীক্ষা দেবেন কখন? আপনি টেট পাস করতে না পারলে আপনার চাকরির মেয়াদ কতদিন পর্যন্ত আছে? 31 আগস্ট 2028 সাল পর্যন্ত। তাহলে আপনি 2 বছরের ট্রেনিং নিয়ে পড়ে আপনি কিভাবে টেট পাস করবেন? মানে যেমন দেশ তার সেই রকম মন্ত্রী, তার সেই রকম শিক্ষা প্রশাসন, সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। সামান্য কিছু টিচারের সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট হবে, সেটাকে নিয়ে শিক্ষা ব্যবস্থার লেজেগোবুরে অবস্থা। ঠিকই করতে পারছেন না যে কোথায় হাত দেবেন আর কোথায় ছাড়বেন। আসলে সহজ জিনিসকে সহজভাবে না ভেবে যখন আমরা জটিলভাবে ভাবতে যাই, তখন এই রকম জটিলতা আমাদের প্রতি অঙ্গে প্রত্যঙ্গে জড়িয়ে থাকে। সেটাকে নিয়েও আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের যে ধারণাটা আছে
সেই ধারণারও কিন্তু বদল দরকার। আরটিই অ্যাক্ট 2009 কি বলছে? একটা বিদ্যালয়ে মিনিমাম 30:1 রেশিওতে ছাত্র এবং শিক্ষক থাকবেন। একটা বিদ্যালয়ে ন্যূনতম, একজন প্রাথমিক বিদ্যালয়ে বলছি, ন্যূনতম 2 জন শিক্ষক থাকতেই হবে। ম্যাক্সিমাম কত থাকবে সেটা কিন্তু বলা নেই। কোথাও বলা নেই যে আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা যদি 59 হয়ে থাকে তাহলে সেখানে 4 জন শিক্ষককে রাখা যাবে না। বলা আছে যে সেই বিদ্যালয়ে 2 জনের নিচে শিক্ষক শিক্ষিকা থাকতে পারেন না। এখন এই 2 জনটাকেই এরা ম্যাক্সিমাম ধরে নিয়ে কাজ করছে। এই জায়গাটাকে চ্যালেঞ্জ করা প্রয়োজন। আমরা প্রস্তুত হচ্ছি, মন্ত্রীর সাথে বসার কথা আছে, বসবো, বলবো, তিনি যদি শোনেন তো ভালো, না হলে হাইকোর্টে টেনে নিয়ে আসবো। আমরা ডিটারমাইন্ড হয়েছে এটা নিয়ে। আমরা বলেছিলাম, আপনারা বলেছিলেন, কর্মচারীদের শিক্ষকদের সাথে লড়াই করে কোনো সরকার টিকে থাকেনি, টিকে থাকেও না, টিকে নেইও, ভবিষ্যতেও থাকবে না। মজাটা কোথায় জানেন তো? অনেকে বলছেন আরে আমরা লড়াই করলাম, অন্য কেউ ফল ভোগ করে নিয়ে গেল। বলছেন কারা? যে শিক্ষক শিক্ষিকারা কোনোদিন লড়াই গেলেন না। গ্রান্টিনেডের অর্ডার হলে পরে আপনি আপনার পেনশনটা কত টাকা এরিয়ার পাবেন, যারা রেগুলার লড়াইয়ে যায়, ধরুন অনিরুদ্ধ বলতে পারবে তুমি কত টাকা পাবে, হিসেব করেছো? যে একদিনও যায়নি সে কিন্তু হিসেবটা করে রেখেছে। তাহলে সে আবার বলছে যে আমরা এত লড়াই করলাম আর সরকারি কর্মচারীরা মেনে নিয়ে চলে গেল। এটা হচ্ছে বাঙালিদের টিপিক্যাল দৃষ্টিভঙ্গি। আরে পূর্ণিমা চাকরি করে, আমিও ধরুন চাকরি করি, আমি কথার জন্য বলছি, বেসরকারিতে চাকরি করি, একই পদে আছি। বেসরকারিতে প্রতি বছর পারফরমেন্স অডিট হয় এবং তার সেই অনুযায়ী ইনক্রিমেন্ট হয়। এবার ধরুন পূর্ণিমার বস পূর্ণিমাকে 20% দিয়েছে, আর আমি হয়তো তার থেকে বেশি কাজ করে আমি 10% পেয়েছি। আমি কিন্তু টেবিল চাপড়ে গিয়ে পরে বলবো না যে আমি পূর্ণিমার থেকে বেশি কাজ করি, আমার 25% পাওয়ার কথা। আমরা বাঙালিরা কিরকম, আমরা গিয়ে পরে বলবো যে আমাকে 10% দিয়েছেন, কোনো অসুবিধা নেই, পূর্ণিমাটা 20% থেকে 10% করে দিন। বাঙালিদের এই চরিত্রের বদল হওয়া প্রয়োজন। আমি আমার অভিজ্ঞতা বলছি, শহীদ মিনারে বসে আছে কয়েকদিন আগে, সন্ধ্যেবেলাতে গেছি, একদল অস্থায়ী কর্মচারী এসছে, তাদের রাগ তাদের সাথেই কাজ করা আর একদল অস্থায়ী কর্মচারীদের নিয়ে। আমি অনেকক্ষণ ধরে শুনলাম, আর অন্যের এই চরিত্রের কোনো লোক এলে পরে আমার বড় ইরিটেট হয়। আমি ধৈর্য ধরে সবকিছু শুনছি টুনছি। আপনারা কি চাইছেন? আপনাদের বেতন বাড়ুক, ন্যায্য বেতন চাইছে? না, আমরা কিছু চাইছি না, ওদের যেন কিছু না। যে শিক্ষক শিক্ষিকারা বলছেন যে গ্রান্টিনেড না পেয়ে সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা হলো, আমাদের হলো না, তারা বোঝ। ওরা পেয়েছে মানে আপনিও পাবেন। সরকার ডিসক্রিমিনেশন করতে পারে না, সেটা লাস্ট দিনে যে জায়গাটা ফিল আপ করেছে, যেটাকে নিয়ে অনেক হইচই হচ্ছে এখন, এবং বিশেষ মতাদর্শবাদী লোকেরা বোঝানোর চেষ্টা করছেন আরে ভাস্কর ঘোষ দিকে সাপোর্ট দিয়েছেন আর দেবেন, এরা তলায় তলায় বিজেপির এজেন্ট ছিল। বিষয়টা হচ্ছে যে যদি আমাদের অষ্টম সরকার গঠিত না হয় তাহলে মমতা ব্যানার্জিই থাকুক, তার বাইরে অন্য কোনো সরকার যেন আনবেন না আপনারা। বাস্তবটা তাই। যত ভোট আসবে, এখন আবার শুনছি বাজারে রটছে আর কি, যে আমি নাকি রাজ্যসভাতে দাঁড়াচ্ছি। 2023 সাল থেকে আমি যে কত ইলেকশনে লড়লাম আমি নিজের ইয়ত্তা নেই। শুধু পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করাইনি আমার বাপের সৌভাগ্য, আর দুর্গাপুর পৌরসভার ইলেকশন হয়নি, পৌরসভা ইলেকশন হলে পর আমাকে মেয়র বানাবে শিওর। বিধানসভা, লোকসভা, বিধানসভা আমাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছিল, কোন আসন থেকে দাঁড় করাবে সেটাও ঠিক হয়ে গেছিল।
দুর্গাপুরে যখন বিধানসভার প্রার্থী দিতে অনেক দেরি হচ্ছে, তারা রটিয়ে দিলেন, ওটা ভাস্কর ঘোষ আটকে রেখেছে, নিজের জন্য জায়গাটাকে ফাঁকা করছো, আপনারা ওর হয়ে লড়াই করছেন, বুঝতে পারবেন। বলছি ভাস্কর ঘোষটা কারোর হয় না, না শাসকের না বিরোধীদের। আমি ব্যক্তিগতভাবে যখন বাংলাদেশের আন্দোলন নিয়ে কটাক্ষ করেছিলাম, আমাকে গালাগালি করেছিল বহুজন, প্রমাণ হয়েছে যে ঠিক জায়গায় ছিলাম। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ অনেক আগে করা উচিত ছিল, দায় নিয়ে করা উচিত ছিল। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের সাথে সাথে নিট দুর্নীতির মূল উপড়াবে না। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। একটা পরীক্ষা নিয়ে যখন তুমি এই রকম কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে কোনো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর দরজা খুলে দেবে, আর সেটার দায়িত্ব যখন কোনো কর্পোরেট সংস্থাদেরকে দেবে, তখন সেখানে দুর্নীতি হবেই। এখনকার দিনে নিয়ম হয়ে গেছে, আপনি কোনো নামকরা কোচিং প্রতিষ্ঠান থেকে কোচিং না নিলে পরে আপনার জন্য ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির রাস্তা বন্ধ। সংস্কার প্রয়োজন। সংস্কারটা কি? আপনার একাডেমিক যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতে বেশি করে নাম্বার পাবেন, আর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার নাম্বার কম থাকুক। 60-40 বা দরকার হলে 70 এবং 30 ভাগ হোক। নিটের মতো যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে 30 নাম্বার থাকুক। 100 নাম্বারের পরীক্ষা হোক, কিন্তু সেটা 30 রেশিওতে যুক্ত হোক। আর আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পাচ্ছেন সেটার ভিত্তিতে আপনার 70% নাম্বার যুক্ত থাকুক। দেখুন, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যারা আন্দোলনের নাম করে পার্লামেন্টকে আক্রমণ করে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ আমরাও করেছি। আমাকে বারবার করে বলতেন, আপনি মাননীয়া বলেন কেন, মাননীয়া মুখ্যমন্ত্রী কেন বলেন? আমি বলি যে তাদেরকে বলেছিলাম, কারণ আমরা অধম হতে পারি না। এখনো বলছি, আমাদেরকে অনেকে বলছেন যে ওই রকম আন্দোলন করতে পারে না, ওই রকম আন্দোলন আমরা করব না। আমরা শিক্ষক, আমাদের একটা ডিগনিটি আছে, আমরা গিয়ে ওই ধরনের কথাবার্তা বলতে পারি না। আমরা যে আক্রমণ করব, সেই আক্রমণকারীকে এমন ভাবে আঘাত করবে যে তাকে ভাবতে হবে, যেভাবে এখন কালীঘাটে বসে বসে ভাবছেন। আন্দোলনের এই ভাষা এবং এই রীতিকে আমরা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। সংগঠন কি করবে সেটা সংগঠনের বিষয়। ভারতবর্ষের এবং বাংলার অনেক কিছু বদল দরকার। চিন্তা ভাবনাতে, চেতনাতে আমাদের অনেক কিছু বদল আনা প্রয়োজন। অনেকটা বলে ফেললাম, এটুকুও বলে যাই, গ্রান্ট ইন এড বঞ্চিত হবে না, তারাও তাদের অধিকারটুকু পাবেন। ভরসা আছে যতটা না রাজ্য সরকারের প্রতি, তার থেকে বেশি হচ্ছে আমাদের নিজেদের প্রতি। আমরা জানি যে ওটাকে আদায় করে নেওয়ার ক্ষমতাও আমাদের আছে, আইনগতভাবে এবং রাস্তার লড়াই দিয়ে। সুতরাং সবটাই আমরা পাবো, নিশ্চিত থাকুন। আর এটাও বলে গেলাম যে শিক্ষা সংক্রান্ত প্রাথমিক শিক্ষকদের নিয়ে যা কিছু অন্যায় হবে, এই সংগঠন বুক দিয়েই লড়াই করবে। আমরা কোনো রাজনৈতিক দলের অংশীভূত নই, কোনো রাজনৈতিক দলও আমাদেরকে পরিচালিত করে না। আমরা আমাদের রাস্তা আমরা নিজেরা ঠিক করি। সেটা সেই দিনে অনশন করে যারা প্রমাণ করেছিলেন, তাদের রাস্তা ধরেই সংগঠন চলছে। হ্যাঁ, তাদের সংযোজন বিয়োজন হয়েছে, অনেক অনশনকারী আমাদের সঙ্গ ত্যাগ করেছেন, আছেন। আমরা কৃতজ্ঞ চিত্তে তাদের সকলকে স্মরণ করছি। অনশনকারীরা ভালো থাকুক, রাজ্যের আপামর প্রাথমিক শিক্ষকরা ভালো থাকুন, আমাদের শিক্ষার্থীরা ভালো থাকুক। আর চলুন আগামী দিনের উপযুক্ত করে শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য আমাদের নিজেদের যেটুকু সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন, আমরা প্রতি মুহূর্তে সেই আপগ্রেডেশনটা নিজেদের করি। লড়াইটা খুব কঠিন। অবৈতনিক শিক্ষাকে রক্ষা করতে হবে, তার জন্য আমাদের লড়াই লড়তে হবে। আর নতুন যে চক্র কমিটি হয়েছে, তাদের সকলের কাছে অনুরোধ যে আমি বাস্তবিকই চক্রের সময় দিতে পারি না। আমি আজকে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিলম্বে
এখানে আগমনের জন্য। সকাল থেকে আমার এখানে এসে পরে থাকা উচিত ছিল, ক্ষমা করবেন তার জন্য। আর আমাদের চক্র সবসময় একটা মর্যাদা রক্ষা করে চলেছে, সেই মর্যাদার জায়গাতে ভবিষ্যতেও থাকবে বলে মনে করি। ভালো থাকবেন সকলে। যা বলেছি সবটাই আপনাদের শেখানো কথা, যা বলতে পারিনি জানবেন যে আমার অহংবশত আমি ভুলে গেছি। ভালো থাকুন। আর আবার যে লড়াই প্রাথমিক শিক্ষকরা শিখিয়েছিল, সেই লড়াইটাই আজকে ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গের বুকে সমস্ত স্তরের মানুষের কাছে একটা অনুপ্রেরণার নাম হয়ে গেছে। হয়তো আমাদের বৃহত্তর রূপ সংগ্রামী যৌথ মঞ্চ, যেটাকেও প্রায় আপনারাই বহন করে নিয়ে চলেছেন। ভালো থাকবেন সকলে। ইউপিডব্লিউ জিন্দাবাদ, ইউপিডব্লিউ জিন্দাবাদ। শিক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থে উক্তা লড়ছে, লড়বে। শিক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থে উক্তা লড়ছে, লড়বে। নোশনালের দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। নোশনালের দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। ভালো থাকবেন সকলে। আজকে আমি